আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া পড়ছিলাম এবং আমার আজকে কথা ছিল এখানে কিছু বাংলা প্যাচাল আছে। এই বাংলা প্যাচালগুলা আজকে আমি আসলে পেরে আপনাদের চ্যাপ্টারটা শেষ করে দিব। সো অ্যাকচুয়ালি আজকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আমি জাস্ট আজকের যে বাংলা প্যাচালগুলো আছে সেই প্যাচালগুলো পারবো। সো বাংলা প্যাচাল কি কি আছে সেটা শুরু করার আগে একটা ছোট্ট জিনিস আপনাদেরকে আমি গল্প আকারে বলবো, যে পুরা জিনিসটা বোঝার জন্য এই গল্পটা খুব জরুরি। মানে আমি আস্তে আস্তে ডোমেইন কাকে বলে, ডোমেইনগুলো কিভাবে থাকবে, ডোমেইন কিভাবে বিন্যস্ত হবে সেগুলাই যাব। আজকের মূল কাজটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি চৌম্বক ডোমেন নিয়ে কথাবার্তা বলা এবং চৌম্বক পদার্থের প্রকারভেদ নিয়ে কথাবার্তা বলা, যে চৌম্বক পদার্থ কত প্রকার হতে পারে, কি কি, কেন এটা এরকম, কেন এটা ওই রকম, এই সেই হাবিজাবি সব জিনিসপত্র আজকে ইনশাল্লাহ আমরা ডিসকাস করব। তাহলে চলেন শুরু করে আমি গল্পটা দিয়ে শুরু করি। সো আগে গল্পটা আপনাদেরকে বলি। গল্পটা হচ্ছে আমি গুছাই এইভাবে যে কোনো একটা ক্লাসে যে ছেলেপেলেগুলো থাকবে সেই ছেলেপেলেগুলোর একটা ক্যাটাগরি থাকে। সো ধরেন কোনো একটা ক্লাসে আমি যে বাচ্চা কাচ্চাগুলো আছে ক্লাস করে, তাহলে এই বাচ্চা কাচ্চাগুলো কয় টাইপের হতে পারে। আমি যদি আপনাদেরকে আস্ক করি যে একটা ক্লাসে কয় প্রকার কাচ্চা বাচ্চা আছে, তাহলে একেবারে ইন জেনারেল কিছু অ্যান্সার আসতে পারে যে একটা ক্লাসে মোটামুটি তিন ক্যাটাগরির পোলাপান থাকে। তিন ক্যাটাগরি মানে আমরা ব্রডলি তিন ক্যাটাগরিতে ক্লাসের যে কোনো বাচ্চা কাচ্চাকে ভাগ করতে পারি। তাহলে ক্যাটাগরি নাম্বার এক হচ্ছে এরা হচ্ছে ওই যে পার আতেল বলে একটা শব্দ আছে না, আপনারাই বলেন যে ভাই এ তো আতেলের আতেল, আতলামি শেষ নাই। সো ক্যাটাগরি নাম্বার এক হচ্ছে পার আতেল। সো এই পার আতেলগুলো কি করে, নিজেরা তো পড়বেই, স্যার আসলে স্যার রে কোশ্চেনের পরে কোশ্চেন, মানে কোশ্চেনের এদের কোনো শেষই নাই, সব কিছু অ্যান্সার দেওয়ার পরেও তারপরে এটা কেন হইলো না, কেন এটা হইলো না। এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার ওয়ান, পার আতেল ক্যাটাগরি যেগুলা। ঠিক আছে। ক্যাটাগরি নাম্বার টু, এরা হচ্ছে যতক্ষণ স্যার আছে ততক্ষণ তারা ভদ্র। মানে স্যার আছে ঠিক আছে, এই না এখন দুষ্টুমি করা যাবে না বিকজ স্যার আছেন, স্যারদের সামনে তারা খুব ভদ্র। যেই স্যার চলে গেছে পিছনে, দেখা গেল স্যার একটু ঘুরে তারা তাকিয়েছে, ওই যে আছে না কিছু মানে মিমস তৈরি করে, স্যার পিছনে ঘুরে লিখতেছে, স্যারের পিছনে ভ্যাঙাচ্ছে, এই সেই করতেছে। এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার টু। আর ক্যাটাগরি নাম্বার থ্রি হচ্ছে ড্যাম গেরা দূর আইসে স্যার তো আমার কি। সো একটা ক্লাসে তিন ক্যাটাগরির ছেলেপেলে থাকে। আমি এই তিনটা ক্যাটাগরি কেন বলে রাখছি, কারণ একটু পরে দেখবেন চুম্বকের মধ্যেও এরকম তিনটা ক্যাটাগরি চলে আসবে। সো আমার এক্সাম্পল দেওয়াটা সহজ হয় যদি এটা আপনাদের জানা থাকে, বোঝানোটা সহজ হয় অ্যাকচুয়ালি। সো তাহলে আবার আমি রিপিট করতেছি, ক্যাটাগরি ওয়ান হচ্ছে একেবারে পুরো দস্তুর আতেল যারা, তারা স্যার ক্লাসে থাকলেও তারা চোখ নাক কান মুখ গুজে পড়ালেখা করবে, স্যার যদি নাও থাকে তাও তারা হচ্ছে চোখ নাক কান মুখ গুজে পড়ালেখা করবে। ইভেন ক্লাস ছুটি হয়ে গেছে, স্যার বের হয়ে গেছে, এরা বই খাতা গুছানো বাদ দিয়ে আচ্ছা কি কি পড়াইলো, কোত্থেকে পড়া যেতে পারে এইসব নিয়ে ব্যস্ত থাকে। আর ক্যাটাগরি টুটা হচ্ছে যেটা বললাম, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট প্রাণী। এগুলা এগুলা হচ্ছে যতক্ষণ স্যার নাই ততক্ষণ ইতরামি বাদরামি দুনিয়ার যা যা দুষ্টামি করেছে সব করবে। যেই স্যার ক্লাসে ঢুকে গেল ওই মাত্র ভদ্র, এদের থেকে ভদ্র হইতেই পারে না। এরা ভাজা মাছ তো দূরে থাক, মাছই চেনে না। সো যে আমরা বলি না যে ভাজা মাছ উল্টায় খাইতে পারে না, এরা ভাজা মাছ উল্টানো দূরে থাক, এরা তো মাছই চেনে না, এরকম ভাব ধরে যখন টিচার আসে। আর ওই যে তিন নাম্বার বললাম, এগুলো হচ্ছে একেবারেই পুরোপুরি গড় গোবিন্দ টাইপ। স্যার আসছেন তো কি, হ্যাঁ আপনি আইসেন আপনি পড়াবেন তো আমার কি আসে যায়। এরা যে কেন ক্লাসে আসে এরা নিজেরাও জানে না অ্যাকচুয়ালি, হয়তো বা বাবা মায়ের প্রেশারে পড়ে আসতে বাধ্য হয়। সো এই তিনটা ক্যাটাগরি আমরা একটু মাথায় রাখবো যে এই তিন ক্যাটাগরির ছেলে মেয়ে আমাদের ক্লাসে থাকে অলওয়েজ। এখন চুম্বক পদার্থের চৌম্বকত্ব কোথা থেকে আসে সেটা আমি বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিব। দেখেন আমি এখন আপনাদেরকে বি এবং এইচ এই দুইটার মধ্যে সম্পর্ক বুঝাবো। বিও হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, এইচও চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এখন বি সমান মিউ এইচ আমরা ইকুয়েশন পড়ছি, কিন্তু বি এবং এইচ আসলে কোনটা কি সেটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। দেখেন আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরতেছে, সো এই যে দেখেন মাথার উপরে একটা ফ্যান ঘুরতেছে, ওই যে দেখছেন ফ্যানটা ঘুরে, আচ্ছা ঘুরে। এখন এই ফ্যান এই গরমকালে যতটুকু ঘুরবে শীতকালে কি কম বেশি ঘুরবে, একই পরিমাণ তো ঘুরবে। ফ্যান যদি নষ্ট না হয় এখন যতটুকু ঘুরবে, যতটুকু বাতাস প্রডিউস করবে, শীতকালেও সে একই পরিমাণ বাতাস প্রডিউস করবে। তাহলে ফ্যানের বাতাস প্রোডাকশনের যে অ্যাবিলিটি সেটা কি এনভায়রনমেন্টের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত, সে তার মতো বাতাস প্রডিউস করেই যাবে।
কিন্তু আমার কতটুকু গরম বা ঠান্ডা লাগবে সেটা ডিপেন্ড করবে ফ্যানের বাতাস এর উপরে শুধু না, এনভায়রনমেন্টের উপরেও। আমি অ্যাগেন রিপিট করতেছি, বুঝছেন? এই রুমে এই ফ্যানটা গরমকালেও যেভাবে ঘুরে, শীতকালেও সে একইভাবেই ঘুরে। আপনার রুমেও যে আপনার যে ফ্যানটা আছে সেই ফ্যানটা গরমকালে যতটুকু ঘুরবে শীতকালেও সেই একই পরিমাণে ঘুরবে। তাহলে তার বাতাস প্রোডাকশনের ক্ষমতাটা এনভায়রনমেন্ট বা সিচুয়েশনের উপরে ডিপেন্ডেন্ট না, সে সব সময় একই পরিমাণ বাতাস উৎপন্ন করে যাবে। কিন্তু আপনার কতটুকু গরম বা ঠান্ডা লাগবে সেটা ডিপেন্ড করবে আপনি কোন এনভায়রনমেন্টে বসে আছেন তার উপরে। যদি গরমকালে আপনি বসে থাকেন, এই যে আমি বসে আছি, আমার অলরেডি মনে হচ্ছে ধুর ঘোড়ার ডিম, ফ্যান কি বাতাস দিতেছে, গরমই তো লাগতেছে, ফ্যান বাতাস ঠিক মতো দিতে পারতেছে না, এটা মনে হচ্ছে। আবার এই আমি এই একই রুমে শীতকালে বসে ও মা ঠান্ডা লাগতেছে, ফ্যানটা নিভাই দিই। অ্যাকচুয়ালি ফ্যান তো নিভানো যায় না, বন্ধ করে দিব আর কি। সো তাহলে দেখেন, এই যে পরিবেশের সঙ্গে সম্পর্কিত নয় এইভাবে যে চৌম্বক ক্ষেত্রটা আছে এটাকে বলা হয় পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ড বা স্থায়ী চুম্বকের চুম্বকত্ব। সো এইচ যেটা, এইচটা সব সময় একটা স্থায়ী চুম্বকের চুম্বকত্ব নির্দেশ নির্দেশ করে। তাহলে আমরা এখন একটু স্লাইডে ফিরি, কিছু জিনিসপত্র লিখে রাখি। বি এবং এইচ এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করব। বি ও এইচ পরিচয় ও সম্পর্ক। নাটক সিনেমার ডায়লগ টাইপ হয়ে যাচ্ছে। পরিচয়, প্রথমে পরিচয় হবে তারপর সম্পর্ক হবে। সো লেখাটা এরকম হয়ে গেল যে পরিচয় হিসেবে এরপর রিলেশনশিপ হবে। হোয়াট এভার। সো বিও এইচ এর অ্যাকচুয়ালি পরিচয়টা কি সেটা আগে দিই আপনাদেরকে। এইচ, এইচ হচ্ছে স্থায়ী চুম্বকের চুম্বক ক্ষেত্র প্রাবল্য। একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার, এবং এটা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। আপনার এইচটা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। নেয়ামুল হাসান চৌধুরী ভাই, আমি চিলে নাই আসলে। জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটুকু একটু মজা করে না পড়ালে এত বোরিং, ভয়ঙ্কর বোরিং জিনিস, মানে আমার নিজেরই বোরিং লাগতো পড়ার সময়। সো পরে আমি আস্তে আস্তে চিন্তা করে দেখলাম যে না, এই জিনিসগুলো তো খুব সুন্দর মতো গুছানো যায়, এই জন্য এটাকে আমি এভাবেই পড়াচ্ছি। আসলে এখানে সিরিয়াস হওয়ার উপায় নাই। সো এইচটা হচ্ছে আমাদের তাহলে কি স্থায়ী চুম্বকের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, যেটা পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভরশীল নয়। এখন আসেন বিটা কি জিনিস। বিটা হচ্ছে যে কোনো চুম্বকের চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এবার বিটা আপনার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি বা অ্যাকচুয়ালি চৌম্বক প্রবেশ্যতার উপরে নির্ভরশীল। বি নির্ভর করবে চৌম্বক প্রবেশ্যতার উপরে। সো প্রথম কথা হচ্ছে প্রবেশ্যতা ইহা কি জিনিস, মানে চৌম্বক প্রবেশ্যতা এইটা কি জিনিস, খায় না মাথায় দেয়, সেটা এখন আমরা একটু দেখব। আচ্ছা, প্রবেশ্যতা এটা কোথা থেকে আসে, এটা হচ্ছে ফার্স্ট জিনিস। প্রবেশ্যতাটা হচ্ছে
কোনো একটা চৌম্বক পদার্থ তার মধ্য দিয়ে কতটুকু চৌম্বক বলরেখা প্রবেশ করতে দেয় তার পরিমাপই হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। আমি আবার বলতেছি, কোনো একটা পদার্থ তার মধ্য দিয়ে কতটুকু বলরেখা, কি বলরেখা, চৌম্বক বলরেখা প্রবেশ করতে দিবে, সেটাই হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। এখন যার চৌম্বক প্রবেশ্যতা যত বেশি সে তত ভালো চুম্বক পদার্থে পরিণত হতে পারবে। অ্যাগেইন বলতেছি, যার চৌম্বক প্রবেশ্যতা যত বেশি সে তত ভালো কিসে রূপান্তরিত হতে পারবে, সে তত ভালো চৌম্বক পদার্থে রূপান্তরিত হতে পারবে। কেন? কারণ যত বেশি বলরেখা একটা চৌম্বক পদার্থের মধ্যে দিয়ে যাবে সেই পদার্থটা তত বেশি চুম্বকত্ব লাভ করবে। সো দেখেন, আমি এখানে বি এবং এইচ এর সম্পর্ক স্থাপন করি, বি সমান মিউ এইচ। এখন মিউটা হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা। সো চৌম্বক প্রবেশ্যতাটা কি? চৌম্বক প্রবেশ্যতাটা হচ্ছে কোনো পদার্থের মধ্য দিয়ে যে পরিমাণ চৌম্বক বলরেখা প্রবেশ করে। সুতরাং আমার কোনো একটা পদার্থের মধ্য দিয়ে যে পরিমাণ চৌম্বক বলরেখা প্রবেশ করবে সেটাই হচ্ছে কি চৌম্বক প্রবেশ্যতা, মিউ। এবার এই যে বি, বি এর একক কি? বি এর একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা। যদি আমরা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি চিন্তা করি, বি এর একক তাহলে কি ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা। আর এইচ এর একক কি? এইচ এর একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। সো আশা করি এই দুটো জিনিস বুঝছেন, যে একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এইচ। এবার আরো একটা জিনিস বলি, মিউ জিরো এটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। এখন মিউ জিরোর যে এককটা, এই মিউ জিরোর এককটা কি, এটা হচ্ছে কোশ্চেন। মিউ জিরোর এককটা কি সেটা আমরা দেখব। মিউ জিরো হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মিউ জিরোর একক। আর মিউ জিরো ইন্টু মিউ আর, এটা হচ্ছে মিউ, যেখানে মিউ আর ইকুয়ালস টু মিউ বাই মিউ জিরো। মিউ আর কে বলা হয় আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। সো আচ্ছা, চৌম্বক প্রবেশ্যতা এটা হচ্ছে পারমিয়াবিলিটি। দেখেন, কোনো মাধ্যমের মধ্য দিয়ে যে পরিমাণ চৌম্বক বলরেখা প্রবেশ করতে পারে এবং শূন্য মাধ্যমের মধ্য দিয়ে যে পরিমাণ চৌম্বক বলরেখা প্রবেশ করতে পারে, এই দুইটা রেশিও বা অনুপাত হচ্ছে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা, মিউ আর। তাহলে দেখেন, কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা ও শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে
ওই মাধ্যমের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বলে। আশা করি মিউয়ারের ব্যাপারটা সবাই ক্লিয়ার হয়েছেন, ঠিক আছে। এবার আসেন আবার আমি একটু এই ভিডিওতে আসি। সো দেখেন আগে একটু আবার পড়ায় নেই আপনাদেরকে যে মিউ জিরোটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা আর মিউটা হচ্ছে যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। এই দুইটা রেশিও বা অনুপাতকে আমার বলা হয় কি আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা। এখন এই চৌম্বক প্রবেশ্যতাটা কি জিনিস সেটা আমি আবার একটু এক্সাম্পল আকারে আপনাদেরকে এখন একটু বুঝাবো ইনশাল্লাহ, যে চৌম্বক প্রবেশ্যতা এটা আবার কি জিনিস, খায় না মাথায় দিবে, ঠিক আছে। সো চলেন চৌম্বক প্রবেশ্যতাটা কি জিনিস সেটা একটু বুঝিয়ে বলি। ওই যে ক্লাসে কয় ক্যাটাগরির স্টুডেন্ট ছিল, 3 ক্যাটাগরির। ক্যাটাগরি নাম্বার 1 পার আতেল, চরম আতেল। ক্যাটাগরি নাম্বার 2 কি ছিল, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। ক্যাটাগরি নাম্বার 3 ড্যাম কেয়ার, কি আসে যায়, কিচ্ছু আসে যায় না, দুনিয়াতে কোনো বেলই নাই কোনো কিছু। তাহলে এখন দেখেন আমি যখন ক্লাস নিচ্ছি পড়াচ্ছি, আপনারা যখন ক্লাসে বসতেন ক্লাসে থাকতেন জিনিসটা খেয়াল করেন, কিছু আছে একটা ওয়ার্ডও মাটিতে পড়তে দিবে না। ভাইয়া বলছে, স্যার বলছে, সঙ্গে সঙ্গে লিখরে। ইভেন আমি যদি এখন বলি, আমি মানে হচ্ছে ওই যে একটু আগে পরিচয় সম্পর্কে নিয়ে একটু জোকস মারলাম, ওই জোকসটাও দেখা যাবে তুলে রাখছে যে হ্যাঁ ভাইয়া এটা বলছিল। সো এরকম কিছু ছেলে মেয়ে আছে, এটা দোষের কিছু না, এটা তাদের প্রপার্টি বা গুণ, মানে আই অ্যাপ্রিসিয়েট দেম অ্যাকচুয়ালি, কারণ আমি নিজে ওরকমই ছিলাম যে খালি স্যার হাঁচি দিলে এটা লিখতাম না, স্যার হাঁচি দিছিল এখানে হোয়াটএভার। সো এই যে দেখেন যারা টিচার যা পড়াচ্ছে তার দিকেই সম্পূর্ণ মনোযোগী, তাদের প্রবেশ্যতাটা অনেক বেশি। সুতরাং এই যে আপনারা স্টুডেন্টরা যদি আপনারা চৌম্বক পদার্থ হন, যাদের এই যে প্রবেশ্যতা সবচেয়ে বেশি, উনি কিন্তু আমার কাছ থেকে সবচেয়ে বেশি নিতে পারবেন, কারণ আমি যা বলতেছি সব আপনারা গোগ্রাসে গিলতেছেন। অ্যাডিশনালি আপনারা যে শুধু গোগ্রাসে গিলতেছেন তাই না, আবার আমাকে প্রশ্ন করতেছেন। এখন যেহেতু অফলাইনে আমরা নাই, অনলাইনে আছি, হয়তোবা কমেন্ট বক্সে কোশ্চেন করতেছেন বা মেসেঞ্জারে আমাকে পার্সোনালি কোশ্চেন করতেছেন। দেখা যাচ্ছে মেসেঞ্জারে আমাকে অনেকে ম্যাথও পাঠায়, হ্যাঁ আমি ব্যস্ততার কারণে হয়তোবা অ্যান্সার দিতে পারতেছি না, পরে এক সময় যে ছুটির মধ্যে গুছিয়ে সবার অ্যান্সারগুলো দিতে হবে। অনেকেই অনেক কোশ্চেন পাঠাইছেন, তো কোশ্চেনগুলোর অ্যান্সার কারোই আমার দেওয়া হয় নাই। আমি ইনশাল্লাহ এই যে ঈদের বন্ধে দোয়া রাখেন, আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখেন, আমি এই জিনিসগুলোর রিপ্লাইগুলো দিয়ে দিব। তাহলে এই যে দেখেন যার প্রবেশ্যতা বেশি সে আমার কাছ থেকে বেশি নিতে পারবে। কেন? কারণ হচ্ছে সে বেশি পরিমাণ বলরেখা, এখন এই বলরেখাটা হচ্ছে এই পড়া গ্রহণ করার অ্যাবিলিটি তার বেশি, এটা হচ্ছে 1। 2 নাম্বার, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট যেগুলো আছে এগুলো কিন্তু ক্লাসে মনোযোগও দেয়, আবার একটু এই ও কি করলো একটু খেয়ালও রাখে। মানে যারা একটু শান্তশিষ্ট বা দুষ্ট, পুরোপুরি আমি সম্পূর্ণ দুষ্ট বলবো না, হাফ দুষ্ট, তো এই হাফ দুষ্টগুলো কি করে, ভাইয়া পড়াচ্ছে পড়ার দিকে মনোযোগ, আবার পিছনে কেউ হয়তো গেম খেলতেছে, ওই 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 কোড গেম খেলোস কি করস। সো ওই যে আবার ক্লাসরুমে যেমন হচ্ছে মাঝে মধ্যেই আপনার মানে আপনারা অনেক সময় তো অনেক কিছু করেন তাই না। সো হোয়াট এভার ইট ইজ, আপনার অ্যাকচুয়ালি যখন কিছু ছেলে পেলে, একদল ছেলে পেলে আছে যারা টিচার যখন থাকে যতক্ষণ থাকে ততক্ষণ তারা ভদ্র। সো এদের প্রবেশ্যতাটা অ্যাকচুয়ালি একটু কম, কিন্তু একেবারে জিরো হয়ে যায় না, তাদের চৌম্বক প্রবেশ্যতা আছে কিন্তু কি সেটা কম। সো এই যে চৌম্বক প্রবেশ্যতাটা কম হলে সে কম নিতে পারবে, সে বেশি নিতে পারবে না। ওকে, এখন আসেন থার্ড ক্যাটাগরি, যেটা একেবারে ওই যে দুষ্ট প্রজাতির স্টুডেন্ট যেগুলো আছে, ক্লাসে আসছে কারণ আসতে হয়, না আসলে বাপ মা কেউ কেউ করবে এই জন্য আসি, এই টাইপ কিছু ছেলে মেয়ে থাকে অলওয়েজ, সকল ক্লাসেই থাকবে। এদের আর কি কেন পড়ালেখা করতেছে এটা এরা বুঝে না, এবং আসলে এদের চিন্তা হচ্ছে শালার পড়ালেখাটা যদি দুনিয়ায় না থাকতো, এই ঘোড়ারান্ডা পড়ালেখাটা আছে বলেই তো লাইফটা এত সমস্যা। সো তারা পড়ালেখাটা না থাকলে খুবই হ্যাপি হইতো। সো এই যে ক্যাটাগরি নাম্বার 3 যেটা আছে, এদের প্রবেশ্যতা অলমোস্ট নাই, এদের মধ্যে দিয়ে বলরেখা প্রবেশই করতে পারে না। আর যদি বলরেখা প্রবেশ না করে আমি যত যাই পড়াই, যত ভালোই পড়াই না কেন, তাদের মাথায় কিছু ঢুকবে না। সো এই যে দেখেন আমি 3 ক্যাটাগরির পোলাপান বললাম,
এখন এই ৩ ক্যাটাগরির পোলাপানকে আমি ৩ ধরনের চৌম্বক পদার্থে পরিণত করব। চলেন আমরা এখন তাহলে ৩ ধরনের চৌম্বক পদার্থ দেখব আগে। সো আমরা এখন ৩ ধরনের চৌম্বক পদার্থে যাব। দেখি সেই ৩ ধরনের চৌম্বক পদার্থ কি কি। অ্যাকচুয়ালি চৌম্বক পদার্থের প্রকারভেদে চৌম্বক পদার্থ আছে টোটাল ৫ প্রকার, ৩ প্রকার না। চৌম্বক পদার্থ টোটাল কয় প্রকার? ৫ প্রকার। এখন একটা মিনিট। নাইস। দেখেন চৌম্বক পদার্থ আছে টোটাল কয় প্রকার? ৫ প্রকার। ৫ প্রকার চৌম্বক পদার্থ। এক, ডায়াচুম্বক। ২, প্যারাচুম্বক। ৩, ফেরোচুম্বক। ৪, অ্যান্টি ফেরোচুম্বক। ৫, ফেরি চুম্বক। টোটাল কয় ধরনের চৌম্বক পদার্থ পেলাম? টোটাল ৫ ধরনের চৌম্বক পদার্থ পেলাম। এখন আসেন এই ৫ ধরনের চৌম্বক পদার্থকে আমরা ডিফাইন করব, কিন্তু ডিফাইন করতে যাওয়ার আগে আমি আবার কিছু জিনিসপত্র আপনাদেরকে একটু বলে নিব। সো চলেন আমি আগে আপনাদেরকে যে জিনিসটা এখন বলে নিব আবার খেয়াল করেন। আমি আমি ক্লাসে যে টিচারটা আছেন এই টিচারটারদের যে দেওয়ার অ্যাবিলিটি, যে দেওয়ার সক্ষমতা, এইটা হচ্ছে স্থায়ী চুম্বকের প্রপার্টি। সো আমি অ্যাগেইন বলতেছি, ক্লাসরুমে আপনার স্টুডেন্ট যেরকমই হোক না কেন আমি কিন্তু একই রকমভাবেই পড়াতে পারবো। আমার ক্লাসে দুর্বল স্টুডেন্ট আসুক আর সবল স্টুডেন্ট আসুক, আমার দেওয়ার যে অ্যাবিলিটি এটা কি আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, নাকি এটা হচ্ছে জাস্ট আমার নিজস্ব প্রপার্টি? মানে আমি অন্যভাবে বলি যে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে ফিজিক্সের যে জ্ঞানটুকু দিছেন সেই জ্ঞানটুকু এটা তো আপনাদের সঙ্গে সম্পর্কিত না। সো আমি যখন ক্লাসরুমে ঢুকতেছি আমি কতটুকু পড়াতে পারবো, কতটুকু দিতে পারবো সেটা কিন্তু সিম্পলি আমার প্রপার্টি। আমার ক্লাসে দুর্বল স্টুডেন্ট থাকলেও আমি বইয়ের সিলেবাস অনুযায়ী যা যা পড়াবো, সবল স্টুডেন্ট থাকলেও কিন্তু মোটামুটি একই জিনিসে আমি পড়াবো। সো আমার দেওয়ার যে অ্যাবিলিটি বা আমার যে ক্ষেত্র তৈরি করার অ্যাবিলিটি সেটা কোনো কিছুর উপরে ডিপেন্ডেন্ট না। এটা হচ্ছে স্থায়ী চুম্বকের চুম্বক ধর্ম, এইচ। তাহলে আমি একটা স্থায়ী চুম্বক ধরে নেন। এখন আমার ক্লাসে বসেই কারো কাছে ক্লাসটা খুব ভাল লাগে যে না ভাইয়া ভালো পড়াচ্ছেন, কারো কাছে আমার ক্লাসের থেকে বোরিং ক্লাস নাই, এরকম প্রচুর আছে যাদের কাছে আমার ক্লাস ভয়ঙ্কর বোরিং ক্লাস। এই লোকটা ম্যাথ ট্যাথ করাই না, খালি মানে হচ্ছে থিওরি এইটা ওইটা সেইটা পড়াচ্ছে, কখন ম্যাথ করাবে? আবার হচ্ছে এই সূত্র দিয়ে এই ম্যাথ করা যায়, এত সহজ সহজ না করে কি সব থিওরি সব পড়ায় তারপর ম্যাথ করাবে। সেরকম প্রচুর আছে যে যাদের আমার ক্লাস একেবারে ভাল লাগে না। তাহলে এদের আমার সঙ্গে প্রবেশতা কি কম? তাহলে তার যদি প্রবেশতা কম হয়, সে যদি ক্লাসেই ঢোকে একটা নেগেটিভ মেন্টালিটি নিয়ে, দূর ঘোড়ার ডিম পড়াইতে পারে না পড়াইতে যাচ্ছি, তাহলে ওর কি কিছু শেখা হবে? ওর তো কিছু শেখা হবে না। সো কারো যদি প্রবেশতা কম হয়, সে যদি নিতে না পারে আমার কাছ থেকে, তাহলে তার জন্য যে জ্ঞানের পরিধিটা সেটা ছোট হয়ে যাবে। সো অ্যাগেন রিপিট করতেছি, আমি একটা স্থায়ী চুম্বক।
সো আমি আপনি যেরকমই হন না কেন ক্লাসে আমি একই রকম পড়ায় যাব। আমার ক্লাসে একটা দুর্বল স্টুডেন্ট থাকলেও আমি এই ফেরোচুম্বক প্যারাচুম্বক ডায়াচুম্বক যেভাবে পড়াবো, আমার ক্লাসে ধরেন একেবারে বাংলাদেশের যে ছেলেটা বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট হবে, ও যদি আইসা বসে, তারও আমি একই জিনিস একইভাবেই পড়াবো। কারণ আমি জানি এই জিনিসটা এইভাবেই বোঝাটা জানাটা সহজ হয়। সো তাহলে আমি যেটা দিচ্ছি এটা কিন্তু এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ডেন্ট না। কিন্তু আমার ক্লাসে যে ছেলেটা বসতেছে সে কতটুকু নিতে পারতেছে সেটা তার প্রপার্টি। কিভাবে? সে যদি মনোযোগী হয়, যে ভাইয়া বলতেছে এক্সাম্পলটা দিচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে সে বেশি গ্যাদার করতে পারবে। আর সে যদি শুরুতেই বোঝে দূর কি পড়াচ্ছে বাংলা পেঁচাল পড়ে কি হবে, ভাই ক্লাসের স্টুডেন্টের সঙ্গে চুম্বকের সম্পর্ক শিখে আমার লাভ কি, তাহলে সে কিন্তু ওইভাবে জিনিসটা বুঝতে পারবে না। সুতরাং তাহলে বি, বি যেটা, এই বিটা হচ্ছে একটা চুম্বক পদার্থের প্রপার্টি বা ধর্ম। আর এইচ হচ্ছে আমার একটা পার্মানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বকের প্রপার্টি বা ধর্ম। স্থায়ী চুম্বক এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে তার চৌম্বক ক্ষেত্র প্রদান করে না, কিন্তু কোনো একটা অস্থায়ী চুম্বক বা কোনো একটা চৌম্বক পদার্থ তার এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে নিয়ে সে কি পায়? চৌম্বক ক্ষেত্রটা পায়। সো ক্লাসের শুরুতে ফ্যানের উদাহরণ দিছিলাম। ফ্যান শীতকাল হোক গরমকাল হোক একই পরিমাণ বাতাস দিবে, তাহলে ফ্যানটা কি? স্থায়ী চুম্বক। আমি কতটুকু বাতাস পাবো সেটা ডিপেন্ড করবে আমার চারপাশের এনভায়রনমেন্টের উপরে। শীতকাল চারপাশ খুবই ঠান্ডা, এই ফ্যানের বাতাস তখন ওরে বাপরে বাপ, ফ্যান কত ঘুরতেছে রে, এই বন্ধ করে, এটা থামাও, রেগুলেটর দিয়ে স্পিড কমাও বা পারলে অফ করে দাও। একই ফ্যান গরমকালে ঘুরতেছে, চারপাশ গরম, তাহলে কি বাতাস এর মধ্যে দিয়ে খুব বেশি ঢুকতে পারতেছে? পারতেছে না। আমার তখন মনে হবে এই ঘোড়ার ডিম ফ্যান তো বাতাসই দেয় না, এটা মানে হচ্ছে খুললা নতুন ফ্যান লাগাও। সো আশা করি জিনিসটার মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনটা বুঝছেন। এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ম্যাগনেটিক ডোমেইন বা চৌম্বক ডোমেইন কাকে বলে, সেই চৌম্বক ডোমেইনের কিছু জিনিসপত্র আপনাদেরকে আমি এখন দেখাবো। সো চলেন আমি যেখানে চলে যাই সেটা হচ্ছে চৌম্বক ডোমেইনে যাব। এখন আমি আমি আপনাদেরকে চৌম্বক ডোমেইন বা ম্যাগনেটিক ডোমেইন কি জিনিস সেটা দেখাবো এখন ইনশাল্লাহ। সো ম্যাগনেটিক ডোমেইন, সো ডোমেইন কাকে বলে বা ডোমেইন জিনিসটা কোত্থেকে আসছে সেই জিনিসটা একটু বুঝিয়ে বলবো আমি। সো ডোমেইনকে বাংলায় দ্বিপলও বলা হয়। আমরা যখন বাংলায় চিন্তা করি ডোমেইনের মানে হচ্ছে দ্বিপল। আর দ্বিপলটা হচ্ছে একটা চৌম্বক পদার্থের ক্ষুদ্রতম যে অংশ যেটা তার চৌম্বক ধর্মের বহিঃপ্রকাশ করে তাকে বলা হয় দ্বিপল বা ডোমেইন। আবার বলতেছি, দ্বিপল বা ডোমেইন হচ্ছে একটা চৌম্বক পদার্থের ক্ষুদ্রতম যে অংশটুকু ওই বস্তুটার চৌম্বকত্বকে প্রকাশ করে, চৌম্বক ধর্মকে প্রকাশ করে, তাকে বলা হয় ডোমেইন বা দ্বিপল। সো আমি তাহলে আপনাদের সঙ্গে যেটা দেখাই সেটা হচ্ছে আমি একটা ইমেজ দেখাই আপনাদেরকে। একটা ইমেজ দেখাইলে আপনারা আরো ভালো বুঝবেন। সো চলেন আমি আপনাদের সঙ্গে একটা ইমেজ শেয়ার করতেছি, দেখেন, খেয়াল করেন। আমি আপনাদেরকে একটা ডোমেইন বা দ্বিপল কি সেটা শেয়ার করে দেখাচ্ছি, একটু দেখেন তো। এই যে আমার বাম পাশে অনেকগুলা অ্যারো আছে, এক একটা অ্যারো এক একটা ডোমেইন নির্দেশ করে, এক একটা অ্যারো এক একটা ডোমেইন বা দ্বিপল নির্দেশ করে। এখন দেখেন বাম পাশে অ্যারোগুলা অবিন্যস্ত। অবিন্যস্ত মানে কি? এক একজন এক এক দিকে। জিনিসটা এইভাবে চিন্তা করেন, আমি যদি বাম পাশে এই সবগুলোকে ভেক্টর আকারে চিন্তা করি, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, যে কোনো ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশন বা দিক আছে। যখনই আমরা ক্ষেত্র প্রাবল্য বলবো, প্রাবল্য হচ্ছে একক কোনো কিছুর জন্য বল। বল যেহেতু ভেক্টর রাশি তাহলে প্রাবল্যটাও কি হবে? ভেক্টর রাশি হবে। সুতরাং এই যে বাম পাশের যে ভেক্টরগুলো আছে সবগুলা ভেক্টরের লব্ধি অলমোস্ট জিরো হয়ে যায়। তাহলে আমার বামের যে ভেক্টরগুলো আছে এর জন্য কোনো চৌম্বক ক্ষেত্র থাকবে না, ডোমেনগুলো কি অবিন্যস্ত। কিন্তু ধরেন ক্লাসের টিচার চলে আসছে, টিচার চলে আসলে সবগুলা ডোমেন কি হবে? সুবিন্যস্ত হবে। ডোমেনগুলা যত বেশি সুবিন্যস্ত হবে তত চৌম্বক ধর্ম তার কি হবে? বাড়বে। সো আবার বলতেছি, একটা পদার্থ কত বেশি বা কম চৌম্বকত্ব দেখাবে সেটা ডিপেন্ড করবে তার ডোমেইনের উপরে।
ডোমেইনগুলা যদি সুবিন্যস্ত থাকে তাহলে পদার্থটা খুব শক্তিশালী চুম্বক, আর ডোমেইনগুলা যদি অবিন্যস্ত থাকে তাহলে পদার্থটা শক্তিশালী চুম্বক না, পদার্থটা তখন একটা দুর্বল চুম্বক হিসেবে আচরণ করে বা কাজ করে। ক্লিয়ার? এখন দেখেন, আমি ডোমেইন নিয়ে আরো কিছু জিনিসপত্র আপনাদেরকে দেখাই। ম্যাগনেটিক ডোমেইন, আপনাদের এই জিনিসটা দেখাই। দেখেন এইখানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস, আমার চৌম্বক পদার্থের একটা টাইপ দেখানো আছে। বাম পাশে ম্যাগনেটিক ডোমেনগুলা এলোমেলো। দেখেন বাম পাশের চিত্রে ম্যাগনেটিক যে ডোমেনগুলা লেখাও আছে লুজ অ্যান্ড র্যান্ডম ম্যাগনেটিক ডোমেইনস, তার মানে ডোমেইনগুলা অ্যাকচুয়ালি র্যান্ডম, বিচ্ছিন্ন। তাহলে যদি র্যান্ডম বা বিচ্ছিন্ন ডোমেইন হয় তাহলে এই ডোমেইনগুলা যেহেতু সুবিন্যস্ত হচ্ছে না, এই পদার্থের চৌম্বক ধর্মের খুব বেশি প্রকাশ পাচ্ছে না। কিন্তু আপনার ডান পাশের যে ম্যাগনেটটা আছে, এই ডান পাশে খেয়াল করে দেখেন এইখানে অ্যাকচুয়ালি ডোমেইনগুলা কি সুবিন্যস্ত। তাহলে ডোমেইনগুলো যদি সুবিন্যস্ত হয়ে থাকে সেক্ষেত্রে যখনই ডোমেইনগুলো সুবিন্যস্ত হচ্ছে তখনই আমরা অ্যাকচুয়ালি একটা কি পাচ্ছি, চুম্বক পাচ্ছি, খুব সুন্দর মতো একটা চুম্বক পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস দেখেন, আমার বাম পাশের যে চৌম্বক ডোমেইনগুলো আছে, এই চৌম্বক ডোমেইনগুলো যেহেতু অবিন্যস্ত অবস্থায় আছে, বাম পাশে আমার তাহলে অ্যাকচুয়ালি চৌম্বক ধর্মের প্রকাশ পাচ্ছে না। কিন্তু ডান পাশে যেহেতু ডোমেইনগুলো সুবিন্যস্ত অবস্থায় আছে, চৌম্বক ধর্মটা কি হবে, প্রকাশ পাবে। এখন একটা জিনিস খেয়াল রাখেন আপনারা, এই যে ডোমেইনগুলো সুবিন্যস্ত হবে কখন, ডোমেইনগুলো সুবিন্যস্ত হবে যদি বাহ্যিকভাবে একটা কি দেওয়া হয়, চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হয়। সো বাহ্যিকভাবে কোনো চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই না করলে অ্যাকচুয়ালি ডোমেইনগুলো কি হবে না, সুবিন্যস্ত হবে না। সো এখন তাহলে আমি আবার আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। দেখেন ডোমেইনগুলোকে আমি আরেকবার ডিফাইন করতেছি। আমি দরকার হলে জিনিসগুলো বারবার রিপিট করতে রাজি আছি, কিন্তু আপনাদের জিনিসগুলো একটু বোঝা দরকার। ক্লাসে আমি নাই, আমি ক্লাসে নাই। আচ্ছা, অনলাইন ক্লাসের জানেন একটা বড় সুবিধা কি, একটা বিশাল সুবিধা, আমি মানে ওই দিন চিন্তা করে বের করলাম যে অনলাইন ক্লাসের একটা সুবিধা আছে। হ্যাঁ, অসুবিধা অবশ্যই অনেক আছে, একটা বড় সুবিধা আছে, কেউ 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 করতে পারে না। ধরেন ডিরেক্ট ক্লাসে আমাকে বারবার বলতে হয় এই চুপ করো, এই ঠান্ডা হও, ব্লা ব্লা। অনলাইন ক্লাসে এমনিতেই মিউট, সব মুখ বন্ধ। সো এটা একটা সুবিধা যে অনলাইন ক্লাসে যারা মনোযোগী স্টুডেন্ট তারা খুব মনোযোগ দিয়ে শিখতে পারে, আর যারা মানে হচ্ছে মনোযোগী স্টুডেন্ট না ওদের জন্য অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সবই সমান কথা, ওদের সবই বোরিং লাগে। এনিওয়ে ডাজন্ট ম্যাটার। আচ্ছা, যেটা বলতেছিলাম, ধরেন একটা ক্লাসে বাচ্চা কাচ্চা আপনারা সবাই আছেন, আপনারা সবাই ক্লাসরুমে আছেন, আমি নাই। কি হয়, হাউকাউ হয় না? ক্লাসরুমে টিচার না থাকলে বাচ্চা কাচ্চা কখনো চুপ থাকে দেখছেন? মানে আপনাদের লাইফ টাইমে মানে আপনারা কি কখনো দেখছেন যে ক্লাসে স্যার নাই, পোলাপান সবাই চুপ, পিন পতন নীরবতা? না, স্যার নাই তো কি হয়েছে, আমরা পড়ালেখা করব, আমরা কোনো কথা বলবো না, আমরা জ্ঞানী গুণী ভদ্র সমাজের ভদ্র স্টুডেন্ট হব? হয় এটা? অসম্ভব ব্যাপার। ক্লাসে হয়তো বা ৫-৬ পিস অফ থাকে, বাকি সবগুলোই তো দুষ্টমি করে। সুতরাং তাহলে দেখেন এই যে নর্মালি একটা পদার্থের চৌম্বক ডোমেনগুলো কি থাকে, অবিন্যস্ত অবস্থায় থাকে, এই জন্য তার চুম্বক পদার্থ চৌম্বক ধর্ম থাকে না। কিন্তু যখনই ক্লাসে টিচার ঢোকে, টিচারটা যদি শক্তিশালী না হয়, ধরেন টিচারটা এই আছে না কিছু টিচার আপনারা ঢুকলেও বেল দেন না, আইসে পড়াবো, হ্যাঁ পড়াক, এরকম তো আছে যে কিছু কিছু স্যারের ক্লাসে আমরা ইচ্ছা করে আরো স্যারদেরকে বিরক্ত করি যে এই স্যার পড়ে দাঁড়ায় না, স্যার একটু জ্বালাই। সো টিচারটা যত স্ট্রং পার্সোনালিটির হবে, যত স্ট্রং উনি পড়াতে পারবেন, আপনারা ওই টিচারের ক্লাসে তত বেশি কি করবেন, ওরিয়েন্টেড থাকবেন। সো একটা জিনিস তাহলে খেয়াল করেন যে আপনাদের যে ওরিয়েন্টেশন বা আপনাদের যে চৌম্বক ধর্মটা সেটা ডিপেন্ড করতেছে যে শিক্ষক যে টিচার ক্লাসে ঢুকতেছেন তার অ্যাবিলিটির উপরে।
সো বাহ্যিক চৌম্বক ক্ষেত্র যদি স্ট্রং হয় এবং আপনার নেওয়ার ক্ষমতাও যদি বেশি হয়, তাহলে আউটকামটা সবচেয়ে কি আসবে, বেশি আসবে। সো এই যে চৌম্বক ডোমেনগুলা ওরিয়েন্টেড হবে কীরকমভাবে, সেটা ডিপেন্ড করে প্রথমে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপরে। তাহলে দুইটা ফ্যাক্টর, এক হচ্ছে বাহ্যিক কতটুকু চৌম্বক ক্ষেত্র আসতেছে, আর দুই হচ্ছে আপনার নেওয়ার কতটুকু ইচ্ছা আছে। আমি খুব সুন্দর করে এক্সাম্পলটা দিচ্ছি। ধরেন একটা টিচার দুর্দান্ত পড়াইতে পারে, দুর্দান্ত, মানে এক্সাম্পল দিলে, এক্সাম্পল দিতে হয় যে ধরেন আমার সময় যেমন সুশান্ত স্যারের ক্লাস যখন করতাম, মানে স্যার যে কি ফিজিক্স পড়াইতেন মাশাল্লাহ, মানে আমি যা ফিজিক্স শিখছি তার অধিকাংশ অ্যাকচুয়ালি সুশান্ত স্যারের অবদান। মানে উনার পড়ানো দেখে আমার তখন মনে হইতো যে না, ফিজিক্সে আসলে এইভাবে চিন্তা করা পসিবল। সো সুশান্ত স্যারের ক্লাসে যে আমি বসলাম, তাহলে স্যারও দেয়ার অ্যাবিলিটি অসাধারণ, আমারও নেয়ার ইচ্ছা অনেক বেশি, তাহলে আলটিমেটলি কম্বিনেশনটা জোস হবে না? এখন যদি একটা ক্লাসে আমার মতো ১৬৫ পিস বসে, সুশান্ত স্যার ক্লাস নিচ্ছে, তাহলে কি হবে? কোনো শব্দই হবে না, পিনপতন নীরবতা, একজন দিচ্ছে আরেক দল নিচ্ছে। সো সুন্দর একটা অসাধারণ গুছানো ক্লাস হবে। তাহলে দেখেন দুইটা জিনিস, এক হচ্ছে যে দিচ্ছে বাহ্যিক যে চৌম্বক পদার্থ আছে, স্থায়ী যে চুম্বক, তার শক্তি কত বেশি এটা লাগবে। আর দুই, যারা বসে আছে রিসিভার, যারা এই রিসিভারগুলা, এদের চৌম্বক প্রবেশ্যতা কীরকম বেশি। তাহলে দেখেন স্থায়ী চুম্বকের চৌম্বক ধর্ম এবং আপনার যে চৌম্বক পদার্থটা আছে তার প্রবেশ্যতা, এই দুইটা মিলে আসবে যে কোনো পদার্থের চৌম্বক ধর্ম। এই কারণে বি সমান মিউ এইচ হয়েছে। এখন আসেন, আমি ৩ প্রকার চৌম্বক পদার্থ বলছিলাম না? চলেন সেই ৩ প্রকার চৌম্বক পদার্থগুলোকে একটু এখন দেখে ফেলি, যে ৫ প্রকারের মধ্যে ৩ প্রকারের ডেফিনিশনগুলোকে এখন গুছাই আমরা। সো আমরা ৫ প্রকারের মতো ৩ প্রকার, এই যে প্রথম শুরু করব ডায়া চুম্বক দিয়ে। ডায়া চুম্বক কি করে? এক, ডায়া চুম্বক, ডায়া চুম্বক পদার্থের প্রবেশ্যতা খুবই কম, প্রবেশ্যতা খুবই কম। তার মানে মিউ খুবই কম, প্রায় শূন্য। তাহলে মিউ যদি প্রায় শূন্য হয়, তাহলে তার মধ্যে দিয়ে সে কোনো বলরেখা প্রবেশ করতে দিবে? সে কোনো বলরেখাই প্রবেশ করতে দিবে না। দেখেন জিনিসটা কি হয়। ধরেন এটা একটা পার্মানেন্ট ম্যাগনেট, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে নর্থ পোল থেকে বলরেখা বের হয়, একটা স্থায়ী চুম্বকের নর্থ পোল থেকে বলরেখাগুলো কি হয়, বের হয়। এখন আপনি এখানে একটা ডায়াম্যাগনেট রাখলেন, এটা হচ্ছে একটা ডায়াম্যাগনেট বা ডায়াচুম্বক। তাহলে ডায়াম্যাগনেটের যদি প্রবেশ্যতা খুবই কম হয়, সে কোনো বলরেখা তার মধ্যে দিয়ে ঢুকতে দিবে? দেবে না, বলরেখাগুলো চারপাশ থেকে বেঁকে যাবে না? ডায়াচুম্বক যেহেতু তার মধ্য দিয়ে কোনো বলরেখাই প্রবেশ করতে দেয় না, এর মধ্য দিয়ে কোনো বলরেখা প্রবেশ করতে পারে না। তাহলে যদি বলরেখা প্রবেশ করতে না পারে, এটা কি চৌম্বক ধর্ম দেখাবে? তাহলে কোন রকম চৌম্বক ধর্ম প্রকাশ করে না। উল্টা সে যেহেতু কোনো বলরেখা প্রবেশ করতে দিচ্ছে না, দেখে মনে হয় বাহ্যিকভাবে বিকর্ষণধর্মী বলে মনে হয়। বাহ্যিকভাবে কি বলে মনে হয়? বিকর্ষণধর্মী। এটা গেল ১ নাম্বার টাইপ, ডায়া চুম্বক। ঠিক আছে, এরপর আসবো প্যারা চুম্বকে। প্যারা চুম্বক, প্যারা চুম্বক কি প্যারা দেয়?
চলেন দেখি প্যারাচুম্বক কি করে। ধরেন কোথাও একটা, এটা নর্থ পোল আছে, এখান থেকে বলরেখা বের হচ্ছে, প্যারাচুম্বক হয়তো বা কিছু বলরেখা প্রবেশ করতে দিবে। তাহলে প্যারাচুম্বক যদি কিছু বলরেখা প্রবেশ করতে দেয়, তাহলে তার ডোমেইনগুলা কিছুটা বিন্যস্ত হবে, প্রবেশ্যতা কিছুটা বেশি। এর মধ্য দিয়ে কিছু বলরেখা প্রবেশ করে। এখন বলরেখা প্রবেশ করতে দিলেই ওই যে বললাম যে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট যে দলটা ছিল, এদের মধ্যে দিয়ে তো বলরেখা প্রবেশ করতেছে, আমি বললে তো শোনে, এটা তো ভদ্র। তাহলে যখন শোনে চুপচাপ ক্লাসে বসে ক্লাসের পড়াটা গিলে। সো প্রবেশ্যতা যেহেতু কিছুটা বেশি, এর মধ্য দিয়ে কিছু বলরেখা প্রবেশ করতে পারতেছে, তাহলে বাহ্যিক চুম্বকের প্রভাবে কিছুটা চুম্বকত্ব লাভ করে। আপনার বাইরের যে চুম্বকটা আছে এটার প্রভাবে কিছুটা চুম্বকত্ব সে লাভ করে, কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজ আছে একটা। ওই যে বললাম শান্ত বিশিষ্ট লেজ বিশিষ্ট গ্রুপটা টিচার বের হয়ে গেলে আবার তারা তাদের আসল রূপে ফেরত যায়। সো টিচার আছে, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র আছে, তার ডোমেনগুলা বিন্যস্ত হয়েছে, কিন্তু যেই টিচার চলে গেছে ডোমেনগুলো আবার অবিন্যস্ত হয়ে গেছে, তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র সরিয়ে নিলে ডোমেনগুলো সম্পূর্ণরূপে অবিন্যস্ত হয়ে যায় ও এর ফলে চুম্বক ধর্ম বিনষ্ট হয়ে যায়। এটা হচ্ছে প্যারা চুম্বক। এবার আসেন ফেরো চুম্বকে যাব। 2 3 ফেরো চুম্বক। এটা হচ্ছে ক্লাসের আতেল সম্প্রদায়। দেখেন আতেল সম্প্রদায় কি করে, বাইরে থেকে একটা স্থায়ী চুম্বক আনা হইল, এখানে একটা ফেরো চুম্বক রাখছেন, আমি একটু সিনারিওটা বোঝানোর জন্য এইভাবে বুঝিয়াই। নর্থ পোল থেকে তখন বলরেখাগুলো তৈরি হয়েছে, ফেরো চুম্বক শুধু যে বলরেখাগুলা তার মধ্যে দিয়ে যাওয়ার কথা সেগুলাকেই টানবে না, সে অন্য দিক থেকেও বলরেখা টেনে আনবে। এই যে এই বলরেখাটাকে টান দিবে, বাবা তুমি বাইরে যাও না, আমার মধ্যে দিয়ে যাও। এই যে ঘটনাটা দেখছেন, ফেরোচুম্বক চারপাশ থেকে বলরেখা টেনে এনে তার মধ্যে দিয়ে প্রবেশ করায়। ওই যে জ্ঞানীগুণী সম্প্রদায়ের মতো স্যার ক্লাসে আছে পড়াচ্ছেন, এটা তো স্যার পড়াচ্ছেন, এরপর আরও পড়া জানতে হবে, পড়া শিখতে হবে, সুতরাং স্যারকে একটার পর একটা কোশ্চেন করতেই হবে। সো দেখেন ফেরোচুম্বক কি ওই জ্ঞানীগুণী সম্প্রদায়ের মতো কাজ করতেছে, বলরেখা কোনো দিক দিয়েই যাইতে পারবে না। ইভেন কিছু আতেল আছে আবার, যে আতেলগুলা একটু খারাপ, একটু খারাপ। এগুলা কেন, মানে এই পার্সোনালি নিয়ে না, আমি এক্সাম্পল আকারে বলতেছি, আতলামি করাটা খুব ভালো, মানে আই অ্যাপ্রিসিয়েট আতেলস, কারণ নিজে আতেল ছিলাম। কিন্তু এই কাজটা করেন না,
ধরেন টিচার অন্য কাউকে বুঝাচ্ছে, তখন যে টিচাররা আবার গুতায়েন না, স্যার স্যার একটু আমারটা, স্যার স্যার একটু আমারটা, একটু সুযোগ দেন, অন্যদের সুযোগ দেন। সো নিজে আতেল হন, অন্যকে আতেল হতে উৎসাহিত করুন। সো কেউ কোশ্চেন জিজ্ঞেস করতেছে, তার পাশে দাঁড়ায়, হ্যাঁ তুই কর কর, আরো কোশ্চেন কর, আরো কোশ্চেন কর, আরো শিখি আমি বা আমরা। সো তাহলে ইনশাল্লাহ সবারই প্রোগ্রেস হবে, সমস্যা নেই। ওকে, এখন দেখেন যেটা বলছিলাম, আমার যদি আমি এইখানে ফেরোচুম্বকের কথা চিন্তা করি, ফেরোচুম্বক তাহলে কি করতেছে, বলরেখা শুধুমাত্র নিজের গোলা না, চারপাশ থেকেও টেনে তার মধ্যে দিয়ে নিচ্ছে, সুতরাং তার প্রবেশ্যতা বহুগুণ বেশি। প্রবেশ্যতা প্যারাচুম্বকের তুলনায় বহুগুণ বেশি। কত গুণ বেশি? ইভেন এটা 50,000 গুণও হইতে পারে। মানে একটা ফেরোচুম্বক প্যারাচুম্বকের তুলনায় 50,000 বেশি বলরেখা সে তার মধ্যে দিয়ে বেশি নিতে পারে, 50,000 গুণ বেশি রেখা নিতে পারে। এখন তাহলে যেহেতু বলরেখা বেশি ঢুকতেছে, তাহলে দ্বিপোলগুলা কি হবে, সুবিন্যস্ত হবে। সো দ্বিপোল সব সুবিন্যস্ত হয় ও শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এখন ফেরোচুম্বকের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র সরিয়ে নেবার পরেও এর মাঝে একটি চৌম্বকত্ব থেকে যায়। আপনি বাইরে থেকে যে চৌম্বক ক্ষেত্র দিছিলেন ওইটা সরিয়ে নেওয়ার পরেও এর মধ্যে একটা চৌম্বকত্ব থেকে যায়, একে রিমেনেন্স বা অবশেষ বলে। এখন এই রিমেনেন্স বা অবশেষের ডিটেলসটা আমার লাগবে হিস্টেরিসিস লুপে। সো হিস্টেরিসিস লুপ যখন পড়াবো তখন এই রিমেনেন্স বা অবশেষের আবার আরেকটু ডিটেলসে আমরা যাব। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি বাইরে থেকে চুম্বক ক্ষেত্র দিছিলেন, ফেরোচুম্বকটা একটা শক্তিশালী চুম্বকে রূপান্তরিত হয়েছিল। বাহ্যিক চৌম্বক ক্ষেত্র সরে রাখার পরেও সে কি চুম্বকত্ব ধরে রাখছে না? এখন যদি তাপ দেন তাহলে ডোমেনগুলো আবার কি অবিন্যস্ত হয়ে যাবে। তাপ প্রদানে দ্বিপোলগুলো অবিন্যস্ত হয়ে চৌম্বকত্ব বিনষ্ট হয়। যে তাপমাত্রায় কোনো ফেরোচৌম্বক প্যারাচুম্বকে রূপান্তরিত হয় তাকে কুড়ি তাপমাত্রা বলে। সো
এখন তাহলে দেখেন, ফেরো চুম্বকের বাইরের যে চৌম্বক ক্ষেত্র সরিয়ে নেওয়ার পরেও দ্বিপোলগুলা সুবিন্যস্ত থাকে, তাহলে এর মধ্যে চুম্বকত্বটা কি হচ্ছে, থেকে যাচ্ছে। ওকে। নিয়ামুল হাসান চৌধুরী, ভাইয়া ফেরোম্যাগনেট কি এক্সটার্নাল ম্যাগনেট সরায় নিলে ওই এক্সটার্নাল ম্যাগনেটের সমান ম্যাগনেটিজমই লাভ করবে? না ভাইয়া, সরিয়ে নেওয়ার পরে কতটুকু চৌম্বকত্ব থাকবে এইটা ডিপেন্ড করেই তার ওই যে মিউ, চৌম্বক প্রবেশ্যতার উপরে। এখন যদি চৌম্বক প্রবেশ্যতা অনেক বেশি হয় তাহলে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র সরিয়ে নেওয়ার পরেও তার মধ্যে সম্পূর্ণ চৌম্বকত্ব থেকে যায়। আর যদি আমার এই যে যে মিউটা, প্রবেশ্যতাটা বেশি কিন্তু অত বেশি না, তখন বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের সমান পরিমাণ চুম্বকত্ব সে ধরে রাখতে পারে না। সো আশা করি এই তিনটা টাইপ আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আপনাদের কাজ কি আমি বলি, আরও দুইটা টাইপ আমি আজকে পড়াবো না, এই দুইটা টাইপ পড়াবো আপনাদেরকে আমি ইনশাল্লাহ ঈদের পরে যে ক্লাসটা নিব। ঈদের আগে আর ক্লাস নিচ্ছি না, মানে ঈদের আগে আজকেই শেষ ক্লাস আপনাদের সঙ্গে, ঈদের আগে আজকেই শেষ কথাবার্তা হচ্ছে ইনশাল্লাহ। ঈদের পরে আবার মঙ্গলবারের ক্লাস নিব। সো আমি বুঝিয়ে বলতেছি, মানে কেন আজকে আর পড়াবো না সেটাও বুঝিয়ে বলছি, একটা কারণ আছে। মানে সব কিছুর পিছনে কারণ থাকতে হয়, কারণ না থাকলে তো দুনিয়ায় বৃথা। দেখেন, আমি আপনাদেরকে তিন প্রকার চৌম্বক পদার্থ পড়াইলাম। আমি বারবার বলতেছি এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? পরের চ্যাপ্টারে যে টের পাবেন যে আহা এটা বুঝি নাই বলে এখন বুঝতেছি না। মানে আপনি যখন ট্রান্সফরমার পড়বেন, আপনি যখন মোটর পড়বেন, আপনি যখন জেনারেটর পড়বেন, তখন যে যখন আপনি আর্মেচারের কিছু বুঝবেন না, আপনি তখন বুঝবেন যে আপনি চুম্বকত্বের এই জিনিসগুলো বুঝেন নাই। সো আমি আপনাদেরকে আজকের গোটা ক্লাসে দেখেন কিছুই করাইলাম না, খালি বোঝানোর চেষ্টা করলাম যে ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বক কি জিনিস, ডোমেইন কি জিনিস, দ্বিপলটা কি জিনিস, বি এবং এইচ এর মধ্যে সম্পর্ক কি। শেষ। এইটুকুতেই কিন্তু একটা ক্লাস নিয়ে ফেলছি আমি। কেন? কারণ পরবর্তী যে চ্যাপ্টারটা আছে চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, এইটার চ্যাপ্টারের অ্যারাউন্ড 60% ডিপেন্ড করবে এই কনসেপ্টের উপরে। এখন আজকে আমি আপনাদেরকে অ্যান্টি ফেরো চুম্বক আর ফেরি চুম্বক এই দুইটা আজকে আর পড়াবো না, মাথায় এই দুইটা আজকে ঢুকাবোই না। আপনাদের কাজ হচ্ছে বই খুলে বইয়ে দেখবেন ফেরো চুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বক এই তিনটার অনেকগুলা প্রপার্টি দিয়ে কম্প্যারিজন করা আছে। এবং খুব সম্ভবত দাঁড়ান একটা মিনিট, ধারে কাছে কি ইসহাক স্যারের বই আছে কিনা দেখছি না তো, দাঁড়ান, পাইছি। ইসহাক স্যারের বইয়ে একটা চার্ট বা ছক করা আছে, আমি বের করে দেখাচ্ছি আপনাদেরকে। হুম, এই যে আমি দেখাই আপনাদেরকে, একটু দেখে রাখেন। বই থেকে যে কোনো স্যারের বই, ইসাক স্যারের বই হোক, তারপর হচ্ছে তপন স্যারের বই হোক, যে কোনো স্যারের বইয়ে গেলেই দেখেন এই যে এইখানে মনে হয় অত ভালো দেখা যাচ্ছে না, তারপরে দেখাচ্ছি। এই যে ফেরোচুম্বক, প্যারাচুম্বক এবং ডায়াচুম্বক পদার্থের বৈশিষ্ট্য। সো আপনারা বই থেকে এই বৈশিষ্ট্যগুলো অতি অবশ্যই পড়বেন। আপনাদের কাজ হচ্ছে বই থেকে, যদিও আমার এটা পুরান এডিশনের বই, এই যে এই এডিশনে ছক করা নেই। ফেরোচুম্বক, প্যারাচুম্বক, ডায়াচুম্বক পদার্থের যে বৈশিষ্ট্যটা, এটা এই এডিশনে ছক করা নেই। অনেক বইয়ে, নতুন বইগুলায় ছক করা আছে। তাহলে ছক করে যেটা সেটা পড়বেন, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে সবার জন্য ঈদের এক গাঁটটি শুভেচ্ছা থাকতেছে। সবাই ভালো মতো ঈদ করেন। আর কোরবানিতে গরু কাটাকাটি করতে যে নিজেরা নিজেদেরকে কাটা ফেলেন না, সাবধানে কাটাকাটি করবেন। যারা মানে হচ্ছে আহ, মানে কুরবানি দিয়ে অভ্যস্ত, কাটাকাটির সময় একটু সাবধান থাকেন, হাত টাত আবার যাতে না কেটে ফেলেন। আর অবশ্যই একটা জিনিস বলে দিচ্ছি, মেসেঞ্জার গ্রুপটায় যারা এখনো অ্যাড হন নাই, কালকে রাত্রে আমি অনেক অ্যাড করছি, যারা নক দিছেন
আগের গ্রুপে যারা নক দিয়েছেন অ্যাড করছি। যারা অ্যাড হন নাই তারা কাইন্ডলি আমাকে আমার মেসেঞ্জারে, পার্সোনাল মেসেঞ্জারে নক দিয়ে রাখেন যে ভাই আমাকে একটু অ্যাড করে নেন, আমি অ্যাড করে নিব ইনশাল্লাহ। কেন? কারণ আমি কিন্তু অনেক আপডেট এখন মেসেঞ্জার গ্রুপে দিব। কারণ কি, ফেসবুক গ্রুপে ঝামেলা করে, প্রচুর ঝামেলা করে, যে আমি দিনে একটু বেশি পোস্ট দিলে ফেসবুক আমরা বলছি তুই খারাপ, তুই স্প্যামিং করতেছিস, তোর বের করে দিব। সো দেখা যায় আমার আইডি আবার হচ্ছে সুন্দর মতো ঝুলায় রেখে দেয়, 7 দিন পরে আইডি ছাড়ে, খুব খারাপ জিনিসপত্র। সো আমরা এই জন্য একটু মেসেঞ্জার গ্রুপটায় অ্যাক্টিভিটি বাড়লে আমার জন্য সুবিধা হয়, মানে অনেক বেশি সুবিধা হয়, ঠিক আছে? ওকে, তাহলে সবাই মেসেঞ্জার গ্রুপে কানেক্টেড হয়ে যাবেন, এই কারণে হবেন যে আমি যাতে আপডেটগুলো দিতে পারি, ঠিক আছে? আর দোয়া রাখবেন আমার জন্য, যাতে হচ্ছে ইনশাল্লাহ এই যে এই ছুটি যেটা যে পাচ্ছি, আজকে মঙ্গলবারের পরে নেক্সট মঙ্গলবারের ক্লাস, খাস করে আমার জন্য সবাই দোয়া করবেন। একটা দোয়া করবেন, তা আপনাদের ভালোর জন্য দোয়া, যে আল্লাহ তাআলা যাতে আমাকে এই সময়টায় সুস্থ রাখেন এবং আমি চলতরিৎ এবং চুম্বক এই দুইটার যতগুলা স্লাইড আছে স্লাইডগুলো যাতে আপলোড করে দিতে পারি, ওই মেসেঞ্জার গ্রুপটায় যাতে স্লাইডগুলো আপলোড করে দিতে পারি। কারণ আপনাদের এত এত স্লাইড জমে আছে, আমি সময় পাচ্ছি না জিনিসগুলো গুছিয়ে ছেড়ে দেওয়ার, পিডিএফ কনভার্ট করে ছেড়ে দেওয়ার। সো আমার জন্য এই দোয়াটা করবেন যে ভাইয়া যাতে ঠিক মতো অ্যাটলিস্ট স্লাইডগুলো আমাদের দিতে পারে, তাহলে আপনাদের অনেক উপকার হবে। পরবর্তীতে যখন রিভাইজ করবেন তখন স্লাইডগুলো থাকলে অনেক কিছু মনে পড়ে সহজে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সবার জন্য ঈদের একগাঁটটি শুভেচ্ছা থাকলো। এবং আমি পারলেই ঈদের পরের দিন হয়তোবা আপনাদের সঙ্গে লাইভ আড্ডায় আসবো, একটু আড্ডাবাজি করব। ঈদের মধ্যে আপনাদের সঙ্গে আড্ডাবাজি করতে ভালোই লাগবে। সো সেটাও আমি ইনশাল্লাহ গ্রুপে জানায় দিব। ওকে, আসসালামু আলাইকুম।